নেবারের প্রযোজনায় অনুষ্ঠিত চেয়ার ফর দ্য রিডার চিলড্রেন্স বুক রিভিউ ক্যাম্পেইনের একটি অন্য নতুন এপিসোডে আমরা আজকে হাজির হয়েছি। আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গোখলে মেমোরিয়াল স্কুলের প্রাক্তন শিক্ষিকা সুদেষ্ণা মৈত্র। এখন উনি বাচ্চাদের জন্য প্রতিদিন গল্প নিয়ে হাজির হন ফেসবুকে, এবং উনি বাচ্চাদেরকে নিয়ে এখন কাজ। আজকে ওনার কিছু অভিজ্ঞতা সম্পর্কে আমরা আলোচনা করছি এই এপিসোডে। তো ম্যাম, আপনি এই যে আপনি যে বাচ্চাদেরকে নিয়ে এখন কাজ করছেন, আগে তো আপনি একজন শিক্ষিকা ছিলেন, তো শিক্ষিকা থেকে আপনি যখন শিক্ষিকা ছিলেন তখন থেকে কি আপনি লেখালেখির কাজে যুক্ত ছিলেন? হ্যাঁ, কিছু কিছু লেখা লিখতাম। আমার প্রথম বইটা, যেটা শিশু সাহিত্য সংসদ থেকে বেরিয়েছে, প্রাইমারের সহজ পড়া 1 এবং সহজ পড়া 2, সেটা আমি স্কুলে থাকতে থাকতেই পড়ি। আচ্ছা। আমার পড়ানোর একটা স্টাইল বরাবরই ছিল, সেটা হচ্ছে গল্প বলে পড়ানো। সেদিন বই কেউ খুলতে পারবে না, সেদিন আমি পড়িয়ে যাব, গল্প দিয়ে জায়গাটায় আসব, তারপরে ওরা পরের দিন বই দেখে আসবে, এসে ওদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ওরা তখন উত্তরটা পাবে। এইভাবেই আমার গল্পের সঙ্গে ভাবনাটা। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে যখন পড়ি, আমাদের কিছু মাস্টারমশাই ছিলেন, বিশেষ করে চিত্তরঞ্জন ঘোষ। উনি আমাদের আধুনিক পেপারটা নিতেন, সেইখানে উনি গল্পে কোথায় যে চলে যেতেন সেটা আমাকে অন্তত খুব আকর্ষণ করত। সেটাও হয়তো আমার মনে থেকে গেছে, সেটার জন্যও হয়তো আমি এটা পড়েছি। কারণ প্রত্যেক মাস্টারমশাইয়ের একরকম পড়ানো ছিল, শঙ্কু ঘোষের একরকম, পবিত্রবাবুর একরকম, নানা রকমভাবে আমরা অনুপ্রাণিত হয়েছি ওনাদের। তো তাহলে আপনার এই লেখার জগতে আসার মোটামুটি একটা অনুপ্রেরণা আপনার টিচাররাই? হ্যাঁ, টিচারটা তো বটেই। আমার আরেকজন টিচার ছিলেন অরিজিৎ মিত্র, উনি মারা গেছেন। উনিও এরকম গল্পের ছলেই পড়িয়ে যেতেন, সাহিত্যের ইতিহাস বলো, যাই বলো, বলেই যাচ্ছেন। তখন কিন্তু আমরা নোটও নিতে পারতাম না, খাতাও খুলতে পারতাম না, ওনারটাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। সেটা আমার একটা ভিতরে ভিতরে আকাঙ্ক্ষা ছিল, আমার টিচার হওয়ার শখ ছিল ভীষণ। তো সেরমভাবেই পড়া, সেটা হয়তো ব্যাপার। আর তুমি যেটা প্রশ্ন করছো, যে গল্পটা আমার বাড়িতে সবাই, আমার 2 মেয়ে এবং আমার বাড়ির সবাই আমাকে বলতে আরম্ভ করলো যে গল্প বলো, কারণ স্টোরি টেলিংটা দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই সব জায়গায় আছে, তুমি বম্বেতে আছে, তো তুমি পড়ো। তখন আমি আমার বাড়িতে একটা কর্মশালা করি। কর্মশালায় বিভিন্ন জায়গার বাচ্চারা আসে, এখনও কর্মশালা হয়, সে কল্যাণী থেকেও আসে, বারাসাত থেকেও আসে, গড়িয়া থেকেও আসে। সেই বাচ্চাদের আমার গল্প বলা শুরু হলো বানিয়ে, এবং ওরা গল্প শুনতে শুনতে যেভাবে ওদের চোখের এক্সপ্রেশনটা করতো, সেটা আমার কাছে মনে হতো যে গল্পটা তালে ওদের কাছে পৌঁছেছে। তারপরে আমি লিখে ফেলতাম। এখন আর তা না, এখন মোটামুটি তুমি যেটা প্রথমে বললে যে ফেসবুকে গল্প বলি, এরকম একটা নতুন গল্প বলি, তারপরে করি। তারপর আপনি ওগুলো পাবলিশ করেন? না, আমি লিখে নিই, তারপরে পাবলিশারকে দিই। তা এইটার পরে আপনার এখন তো যা যুগ, সবাই ফোন, সবাই ইলেকট্রনিক যে কোনো ডিভাইস, সেটাতে এখন বাচ্চারা সবাই সবাই হাতে হাতে থাকে, লোকে বই কম পড়ে এখন। তো সেখান থেকে এখন এই জিনিসটা কন্টিনিউ করতে কি আপনার সমস্যা হয় কোথাও? না, এখানে আমি একটা কথা বলি, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। কারণ বাচ্চাদের সঙ্গে কাজ করার মতন আনন্দ কিছু নেই। আমরা বলি যে বাচ্চারা খালি মোবাইল ঘাঁটছে, এই দোষটা কিন্তু আমাদের। প্রথম কথা, কোভিডের সময় ওদের হাতে মোবাইলটা দেওয়া হলো ক্লাস করার জন্যে। ওরা কিন্তু তার আগে মোবাইলটা এত চিনত না। একটা বাচ্চার হাতে এত রকমারি জিনিস যদি আমরা দিয়ে দিই, যেটাকে এটা টিপলে এটা আসে, এটা টিপলে এটা আসে, অবভিয়াসলি ওরা সেটাকে দেখবে।
আরেকটা জিনিস আমি বেড়াতে গিয়ে দেখেছি, বাবা মা দুজনে গল্প করছেন, একটা মোবাইলে একটা সিনেমা বা একটা কার্টুন চালিয়ে দিয়ে বাচ্চাকে বসিয়ে হোটেলে খাচ্ছে। এইটা বাবা মার করা উচিত না, একেবারেই না। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম, আমি কোনোদিনই সম্মুখীন হইনি এরকম বাচ্চাদের যে যারা মোবাইলটা বেশি ভালোবাসছে। কারণ আমার এখানে বেশিরভাগ ছেলে মেয়েই আসে যারা ইংরেজি মিডিয়ামে পড়ে এবং তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। আমার এখানে বই সাজানো থাকে, তারা মাঝে মাঝে বই নিয়ে পড়ে, বই নিয়ে আলোচনা করে, এবং অনেক সময় হয় কি তাদের আমি একটা ছবি আঁকতে দিলাম, ওই ছবি আঁকার পরে ওইটাকে নিয়ে আমি ওদের একটা গল্প বলি। তাহলে কি হয়, প্রত্যেকেরই মনে হয় আমার ছবিটা একটা গল্পের ক্যারেক্টার হয়ে উঠছে। বা কোনো বাংলা শব্দ বলি যে তোমরা তিনটে শব্দ ভাবো, সেই ভাবলো, এবার প্রত্যেকের শব্দ নিয়ে আমি একটা গল্প বানাই ইনস্ট্যান্ট, তাতে ওরা খুব আনন্দ পায়। এই হচ্ছে আমার প্রতিদিনের এবার বলো। তো আপনাকে আমরা কয়েকটা ভিডিও দেখিয়েছিলাম আমাদের এই নো ইউর নেবারে যে চেয়ার ফর দ্য রিডার যে ক্যাম্পেইনটা, সেইটাতে এই যে বাচ্চাদেরকে আমরা বই পড়ার যে অভ্যাসটা করানোর জন্য বিভিন্ন বই তাদের থেকে তারা যেটা করছে আর কি, ছোট হোক বড় হোক বা যে কোনো বই মেলা থেকে কিনছে বা কিছু, সেই বইটা পড়ে তারা যেটা মনে করছে, তাদের যে রিভিউটা সেটা তারা দিচ্ছে, যাতে বাকিরা যারা দেখছে সেখান থেকে তারাও অনুপ্রাণিত হয়ে তারাও কোনো বই পড়ুক, তারাও রিভিউ দিক। তাহলে এই জিনিসটাতে আপনার কি আপনার কি মনে হয় বা আপনার কি ভাবনা এটাতে, যে এটা আর কিভাবে বাচ্চাদেরকে বইতে অভ্যাসে আনা যেতে পারে? প্রথম কথা, এই রিভিউটা আমাদের তথাকথিত পড়াশোনার ক্ষেত্রে খুব কাজে লাগে। কোনো বোর্ড এরকম আছে যে কোনো একটা বইয়ের সমালোচনা লেখো, এরকম আসে প্রশ্ন, সেটা কিন্তু ওরা অজান্তেই তৈরি হয়ে যাচ্ছে। আর তাছাড়া বাচ্চা পড়ে যখন তার ভালো বা মন্দ বলতে পারছে, তার মানে সে অনেক খুঁটিয়ে পড়েছে। এইটা বাচ্চারা পড়বে, বাচ্চারা বলবে, কিন্তু বাচ্চাদের বলাতে হলে অভিভাবকদের তাদের সঙ্গে থাকতে হবে। কোনো বই, যেটা আমরা ছোটবেলায় আমাদেরও হয়েছে, আমরাও পড়েছি, কিছু গল্প ইন্টারেস্টিং জায়গায় ছেড়ে দিতে হয়। দেওয়ার পরে বাচ্চাটা ভীষণ, তখন মারও সময় নেই, এখন মা বাবা দুজনেই কাজ করে, মারও সময় নেই, বাবারও সময় নেই বলার, তখনও আস্তে আস্তে দেখবে যে এই অক্ষরটা বাবা বলেছিল, এই অক্ষরটা তাহলে কি করছে, পুরোটা বুঝতে পারবে না। কিন্তু এই পাতা উল্টাতে উল্টাতে, ওই ছবি দেখতে দেখতে ওর গল্পটার প্রতি একটা ধারণা জন্মাবে। এই ধারণাটা খুব দরকার। আর তুমি যেটা বলছো যে ওদের যে মতামত, ওদের মতামতটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ছে। কারণ আমাদের এই সমাজে এখন ছোটদের নিয়ে কাজ বা ছোটদের নিয়ে ভাবাটা খুব কম হয়। আমাদের যে শিশু সাহিত্য ছিল, যেগুলি আমরা পড়ে বড় হয়েছি, তোমরা পড়ে বড় হয়েছো, সেগুলি কিন্তু শিশু সাহিত্য হিসেবে রয়েছে। তারপরেও যে অনেক কথা, অনেক ভাবনা, অনেক নতুনত্ব, অনেক সমস্যা, কারণ ওরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। টিভি খুললে আমাদের, যখন আমরা ছোটদের বই লেখা আরম্ভ করি, আমাদের মৃতদেহ, মরদেহ বা ভূত এসব শব্দ ব্যবহার করা যেত না, কিন্তু ওরা তো প্রতিনিয়তই টিভিতে বা খবরের কাগজে একটা অন্যরকম ছবি দেখছে। সুতরাং ওদের সেই খারাপ ভাবনাটাকে ভালো ভাবনায় আনতে পারে বাবা মাই, বা বাড়িতে অনেক বাড়ির ছোট ফ্যামিলি, আর যে বাড়িতে দাদু ঠাকুমা থাকবেন তাদেরও অনেক কাজ থাকে, যেটা শুধু নাতি নাতনিকে খাওয়ালে চলবে না, তাদের গল্পটা খুব দরকার। এই গল্পটা যে জন্য আমাদের সাহিত্যে ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার, এটা রয়ে গেছে। ঠাকুমার ঝুলির হয়তো ভাষাটা এখন বাচ্চাদের পক্ষে একটু কঠিন আমার কাছে লাগে, কিন্তু সেটা যদি বড়রা নিয়ে একটা বলে দেয় যে রূপকথার গল্প, রূপকথা প্রত্যেকটা বাচ্চার মনে থাকে। কারণ আমাকে
একটা বাচ্চা ছেলে প্রশ্ন করেছিল যে রাজার যদি দুয়োরানী সুয়োরানী থাকে তাহলে দুয়ো রাজা সুয়ো রাজা থাকে না কেন? হ্যাঁ, এই যে প্রশ্নটা, এটা তো রূপকথা পড়েই এসছে যে সব সময় দেখছে রাজার এক বউ দুঃখিনী, আরেক বউ খুব পাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা ও ছেলে হয়ে ওর মনে হয়েছে রাজা কেন দুয়ো সুয়ো থাকবে না। তা এইরকম অনেক প্রশ্ন, অনেক ভাবনা, অনেক কিছু কিন্তু ওদের মধ্যে রয়ে গেছে। আমি কয়েকদিন আগে নৌমিয়া নিউজ আর আজাদ ফাউন্ডেশন মিলে একটা কাজ করছে, আমি ট্যাংরায় গেছিলাম গল্প বলতে। তো আমি খুব একটা ভালো হিন্দি তো জানি না, তো ওদের কাছে গিয়ে আমি বললাম আমি হিন্দি জানি না, কিন্তু বাচ্চাদের সঙ্গে কাজ করার এটাই সুবিধে, ওরা কিন্তু বুঝে গেল যে আমি এই শব্দটা এইভাবে বলবো, এটা বলছি। ওরা যখন গল্পগুলি বলছে এত সুন্দর করে বানালো, ওদের কিন্তু প্রথমে বানাতে চাইছিল না, তারপর ওরা ভীষণ সুন্দর করে বানালো। এটা ওদের বানাতে দিতে হবে। এটা না শুধু অভিভাবক, শুধু আমরা যারা গল্প লিখছি বা গল্প বলছি তারা নয়, এটা স্কুলেও দরকার। টিচারদের প্রত্যেকটা বাচ্চার মানে মুখ থেকে শব্দ কথা বার করে আনা। যেমনি আমার এক মাস্টারমশাই আছেন, উনি খুবই অসুস্থ, উনি বলেন একটা বাচ্চার ভোকাবুলারিটা দেখতে হবে, সে কটা শব্দ জানে। ধরো ধ দিয়ে বললাম, সে বলেই যাবে, হয়তো খুব খারাপ কথাও একটা বললো, কিন্তু ওর জানার মধ্যে যে কত কথা পরে বলা হবে যে এইটা বলা তোমার ঠিক হয়নি, এই কথাগুলি আমরা নিলাম, তারপরে নানাভাবে শেখানো যায়। বলো এরপরে আপনার এই ধরুন বাচ্চাদের যখন আপনি স্টার্ট করেন স্টোরি টেলিং বা যে বলছেন গল্প বলেন, তো আপনি আপনার কোন বইগুলো দিয়ে শুরু করেন? আমি না বই, যে বললাম বই দেখে পড়াতামও না, আমি গল্পটা বই দেখেও বলি না। হ্যাঁ, আমি নিজে একটা বানিয়ে নিই, সেটা বলি, তারপরে ওদের প্রশ্ন করি, ওরা একটু বলি যে শেষটা আর একটু বাড়িয়ে দাও, কেউ বললো সিংহর একটা লেজ হলে ভালো হতো, কেউ বললো ওটা অমুক হলে ভালো হতো, এরকম করে ওরা শেষ করে। তারপরে একটা ধরো বৃষ্টি ঝমঝম করে পড়ছে, আমি আর তুমি একটা গাছের তলা, এবার তুমি বলো, বলে একজনকে বললাম, সে হয়তো বলতে অতটা পারলো না, কিন্তু কন্টিনিউশনে দেখা যাচ্ছে যে ওরা কেউ না কেউ কিছু না কিছু শব্দ ওরা বলছে, আনছে, তারপরে সেটাকে সাজিয়ে বলতে হয়। খুবই মজার জিনিসটা। এই যে আপনি বললেন যে আপনি বই দেখে পড়ান না, আপনি ওদের সঙ্গে ইন্টারাকশনে স্টোরিটা কন্টিনিউ করেন, কিন্তু বাচ্চাদের বই আপনি যদি তবুও যদি সাজেস্ট করেন পড়ার জন্য, আপনি কীরকম বই বা কী বইগুলো আপনি সাজেস্ট করবেন? প্রথমেই বলবো যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির গল্প পড়বে, তারপরে ছেলেদের রামায়ণ মহাভারত পড়বে। কিন্তু ছেলেদের মহাভারতে অনেক মেয়ে সন্তানের অসুবিধে থাকে যে কেন ছেলেদের বলা হয়েছে, ওদের তখন একটু বুঝিয়ে বলতে হবে যে এটা তখনকার দিনে মেয়েদের এত ইয়ে না, সেই হিসেবে করে টোরে বলতে হবে। আচ্ছা, গিরীন্দ্র শেখর বসুর লাল কালো, সেটা হচ্ছে দুই পিঁপড়ের ঝগড়া, সেটা সাংঘাতিক একটা মজার গল্প। আর সুকুমার রায় তো পড়তেই হবে। লীলা মজুমদারের ছোট খাটো চোরের গল্প, হলদে পাখির পালকটা একটু বড়দের, যখন 6-7-এ উঠবে তখন, না হলে লীলা মজুমদারের নানা রকমের গল্প, বা শিবরামের কিছু হাসির গল্প, যেটা মধ্যে একটু ভয় আছে আবার মজা আছে, সেইগুলি, হ্যাঁ সেইগুলি বলতে হবে। তারপরে ঈশপের গল্প বা বৈজ্ঞানিকদের জীবনী বা মুনি ঋষিদের জীবনী, যেগুলি একটুখানি বলে রাখাটা খুব দরকার, কারণ না হলে না ওরা পরবর্তীকালে ওদের ইয়ে জানবে না। আর তার সঙ্গে ছড়া আর কবিতা যেন বাড়ির বড়রা পড়ে পড়ে শোনান।
ছড়া আর কবিতাতে রিদমটা কানে অনেক শব্দ জাগে আর রিদমটা তৈরি। আজকে আমরা এখানেই এপিসোডটা শেষ করার চেষ্টা করছি, কারণ কি একটা টাইম লিমিট তো থাকেই, এবং আপনারা এত ব্যস্ত সময় থেকে আপনি একটু সময় বার করে নিয়েছেন আজকে আমাদের জন্য, তার জন্য খুবই ধন্যবাদ। আমরা খুবই কৃতজ্ঞ আছি। আর এরকম আরও অনেক নতুন এইরকম একটা নতুন যে এপিসোড, সেই এপিসোড নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ সকল দর্শককেও। নমস্কার।